সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি প্রতিবেদন তৈরি করেছিল, যেখানে তিনি বলেছিল যে সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি নায়ক নাকি খলনায়ক। দর্শক, এবার সকলের সামনে লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছে সেনাপ্রধান। সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে কলকাতার একটি হাসপাতালে নাকি বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হবে না। দর্শক, কলকাতার সেই হাসপাতালের গোমর ফাঁস করলো সেখানের একজন ব্যক্তি। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি সেনাপ্রধান কি বলেছে। কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে। এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের। আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপঢৌকন দিলাম, আমরা অত্যন্ত, আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি। ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন। এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, সেনাপ্রধান আসলে নায়ক নাকি খলনায়ক অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, কিভাবে দেখে আসি কলকাতার সেই ভিডিওটি। সেই হসপিটালে আমার বাড়ির 1.5 কিলোমিটারের মধ্যে ওই হসপিটালটা। সেই হসপিটালে মানুষ গেলে জীবিত হয়ে ফেরে না। এই হসপিটালটা আমরা মানে শ্মশানে যাওয়ার আগে মানুষ একবার ঘুরে যায়। প্রথমে হচ্ছে আপনি যে সমাধানটা চেয়েছেন, আসলে এই সমাধানটা আসতে হবে যে ভারত কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় ভালো, না শুধুমাত্র কোনো আর কি কোনো পার্টিকুলার দলের সাথে সম্পর্ক চায়। ওনারা যেমন গত 17 বছর চেয়েছেন আওয়ামী লীগ যে কোনো ভাবেই থাকুক। এখানে একটা কোট অ্যান্ড কোট, যখন এই যে জুলাই বিপ্লবে গুলি চলছিল
বাংলাদেশের ছাত্রদের বুকে, আপামর জনসাধারণের বুকে, তখন ছিল এটা আভ্যন্তরীণ ব্যাপার। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতীয় কিছু চ্যানেল, কিছু আর কি উন্মাদ প্রায় সাংবাদিক এবং কিছু নেতা চিল্লানো শুরু করলো এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপার। বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সহজ কথা। এরপরে যদি আসি, দ্বিতীয়ত হচ্ছে ভারতকে প্রথমে আরেকটা জিনিস ভাবতে হবে যে তার পাশে 18 কোটি জনগণের একটা দেশ। এই 18 কোটি ভারত আতঙ্কে ভোগেন কেন? আমি ভুগি না, আমি বাস্তব ভারত ভারত আপনি আপনার দেশটাকে নিয়ে একটু মানে আমি আমার দেশটাকে নিয়ে ভাবছি তো সুভাষিত, আমি আমার দেশকে নিয়ে ভাবছি, আমি আমার দেশকে নিয়ে। ভারতকে নিয়ে এত ভাবলে দেশকে নিয়ে ভাববেন কখন? না না, আমি আমার দেশ নিয়েই ভাবছি। এজন্যই বলছি যে ওনরা আমাদের পাশাপাশি। আপনি আমার দেখেন দাদা, আপনাকে যদি আমি নির্ভয়ে দাদা বলতে পারি, আপনি যদি আমার বাড়িতে সুন্দরভাবে এসে আপনি আমাকে যদি ভাই হিসেবে নেন, আমি যদি আপনাকে ভাই হিসেবে আপনার কাছে যাই, আমি যদি আপনার কাছে, আপনি যদি মনে না করেন আপনি আমাকে চাকর বা বাকর বানিয়ে রাখবেন, সেরকম যদি না হয়, আপনার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো থাকবে। ঠিক আমি এভাবেই বলছি, উভয় তরফে হয়, উভয় তরফে সম্পর্ক। হ্যাঁ, আমি ওটাই বলছি যে আমার জনগণের সাথে, আমাদের জনগণের সাথে যদি আপনাদের জনগণের যে সম্পর্কটা সুন্দর একটা আস্থার জায়গায় থাকে, তাহলে সবচেয়ে সুন্দর। যেমন দেখেন আছে আপনি এটা কখনোই ভাববেন না যে ভারতবর্ষের মানুষ সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক খারাপ। বিষয়টা এখানে যে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করাটাকেই মানতে পারছে না। যে যেটা আমি আপনাকে একটা প্রশ্ন করি দাদা, একটা প্রশ্ন করি। বাংলাদেশের রাজনীতিবিদরা যদি ভারতীয় রাজনীতির আভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করে, এটাকে আপনারা মেনে নেবেন? আমি আপনাকে সেই প্রথমেই বলেছি, বাংলাদেশে এর আগে এর থেকে বড় ঘটনা ঘটেছে, শেখ হাসিনার সময় ঘটেছে, যেখানে দুর্গাপুজোয় ব্যাপক হারে পূজা মণ্ডপ ভাঙা হয়েছিল তো সেই সময় ভারতবর্ষের যে রাষ্ট্রপ্রধান একটা মন্তব্য করেননি। আজকে করছেন, কেন করছেন? রাজনৈতিক অভিসন্ধি নিয়ে। এটা তো আপনাকে বুঝতে হবে। আমি তো শুরু থেকেই বলছি যে বর্তমানে আমাদের দেশে মৌলবাদী শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং সেই মৌলবাদী শক্তি আজকে আপনাদের দেশেও একসময় তাই হয়েছে। আপনি শুনুন, আপনি যখন কথা বলছেন, আপনি পেছনে জিয়াউর রহমানের ছবি রেখে কথা বলছেন, তার মানে আপনি আপনার দলকে ডিফেন্ড করছেন। আপনি আপনার দলকে, আমি কিন্তু আপনাদের দেশে সম্পর্কে। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি শেয়ার করুন, লোক দেখা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।